নিজের উপরে রাগ লাগার কারণে ইমরেত রাত 12টার দিকে গোসল করতে ঢুকেছে, কোনোক্রমেই তার রাগ কমছে না নিজের উপর থেকে। এমনিতে তার নিজের সবকিছুর প্রতি কন্ট্রোল, তবে আজকে কেন এরকম নিধির সাথে করল? তার নিধি কতটা কষ্ট পেল এই জন্য। 1 ঘন্টা ধরে শাওয়ার নেয়ার কারণে ইমরেত নিজেরে মুছে বের হয়ে আসলো। ভাবছে নিধির কাছে আবার যাবে কি না। নিধি তো দরজা লক করে বসে আছে, ঘরের ভিতর থেকে সিসিটিভি ফুটেজেও কিছু দেখা যাচ্ছে না। ভেঙে দিয়েছে নাকি কে জানে, কিন্তু ও জানবে কিভাবে ওখানে সিসিটিভি ফুটেজ আছে? চিন্তা করতে করতে ইমরেতের এক প্রকার মাথা ফেটে যাচ্ছে। ঘুমের মেডিসিন নিল, নয়তো এই চিন্তা নামক যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে না। আধা ঘন্টা পর সে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। রাত 3টা বাজছে। নিধি বালিশ চেপে ফোঁস করে কাঁদছে আর হাতে থাকা চিপসের প্যাকেট গিলছে। সিসিটিভি ক্যামেরার দিকে চোখ দিয়ে রাখছে। তার মেজাজ গরম এই জন্য যে ওই যমরাজের সাহস কি করে হলো আমার ঘরে সিসিটিভি রাখার। খবিশ লোক কোথাকার। নিধির পরক্ষণে নিচের কিছু কথা মনে হলো। তখনই মনে হলো এই দানব ডাক্তারকে কে সে ভালোবাসতে শুরু করেছে। ফ্ল্যাশব্যাক। নিধির কান্না, যখন তার কান্নার সাথে হিচকি উঠার অভ্যাস আছে। হিচকি উঠতে আরম্ভ করেছে, তাই উঠে পানি খেতে যেয়ে দেখছে জগে পানি নাই। তখন চোখ মুখ মুছে জগ নিয়ে পানি আনতে যায় সে নিচে। সিঁড়ির কাছে এসে শুনতে পেল সে স্মৃতি আর ইমরেতের কথোপকথন। আরেকটু কান উঁচিয়ে সে শুনতে গেল কি নিয়ে কথা হচ্ছে। স্মৃতি আর ইমরেতের সম্পূর্ণ কথা শুনে চোখ দিয়ে আবারও তার নোনা জল বইছে। এদিকে তার হিচকিও থেমে গেছে। সে তার রুমের দিকে পা বাড়ালো। বর্তমান। আমাকে বকছেন না মিস্টার দানবরূপে ডাক্তার। আপনাকে যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি আমার নামও নিধি না। আমাকে আপনি কাঁদিয়েছেন। আমার মতো ভোলা মেয়েকে ওই অপরিচিত লোকের সামনে অপমান করেছেন। আপনার হাল যে আমি কি করি শুধু বুঝবেন এখন থেকে। নিধি আপনমনে কথাগুলো বলছে আর চিপস চিবুচ্ছে। চিপসটা ছিল তার হ্যান্ডব্যাগে। স্মৃতি প্রায় এটা সেটা খাওয়ার তাকে টাকা দেয়। এটা মেহবুব দিয়েছিল বাইরে থেকে এনে, রাখাই ছিল ব্যাগে। চিপস খাওয়া শেষ করে পানি খেয়ে একটা লম্বা ঘুমের দিকে নিজেকে নিয়ে গেল। সকালবেলা। নিধি সকালবেলা রেডি হয়ে পাউরুটি দিয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্য বেরিয়ে গেছে। স্মৃতিকে তার দেয়া ফোন নিধি ব্যাগ দিয়ে বলেছে, আপাতত এটার দরকার নাই ভাবিপু, তোমার কাছে রাখো। স্মৃতি প্রতি উত্তরে কিছু বলতে পারেনি। সে বুঝতে পেরেছে নিধি ঠিক কতটা কষ্ট পেয়েছে। এদিকে ইমরেত ঘুম থেকে উঠে বেলা 1টা। মেডিসিনের চাপে সে এতক্ষণ উঠে নাই। বেহুশ হয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে নজর গেলে তার চোখ কপালে উঠে যায়। ধরফিয়ে উঠে সে ফোন হাতে নিয়ে দেখে সেইম টাইম। অসংখ্য মিস কল, তবে বেশিরভাগ অফিস আর হসপিটালের, আর কিছু স্পাম কল। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে নিধির রুমের দিকে গেল। গিয়ে দেখে দরজা খোলা, কিন্তু নিধি নাই। ইমরেত টি-শার্টটা ঠিক করতে করতে নিচে গেল স্মৃতির কাছে জানতে। মাহিকে গোসল করিয়ে খেলনা দিয়ে ঘরে বসিয়ে রেখে স্মৃতি নিচে আসছে মেহবুবের টিফিন ক্যারিয়ার অফিসে পৌঁছে দেওয়ার জন্য। সে কিচেনে বসে সেইগুলা টুকটাক রেডি করছে। ইমরেত হন্তদন্ত হয়ে ছুটে আসছে স্মৃতির কাছে, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। ভাবি নিধি কোথায়? খুঁজে পাচ্ছি না যে। ইমরেত হাসফাস গলাতে বলল। আরে হো, তুমি এমনে শ্বাস নিচ্ছ কেন? বিপি লো হয়ে গেছে নাকি আবার? দেখি বসো, স্মৃতি অস্থির গলাতে বলল। আমি ঠিক আছি, আগে তুমি বলো নিধি কই? ফোনটাও অফ দেখি। ও কি ফোন রেখে গেছে? ইমরেতের পাল্টা প্রশ্ন। ভাই বসো আগে। নিধি ভার্সিটি গেছে, আর কালকে বকা খেয়েছে, তো এই জন্য ফোনও নেয়নি। আসলে তুমি কথা বলো কেমন? স্মৃতি শান্তভাবে বলল। না ভাবি, আমি ওর ভার্সিটি যাব। ইমরেতেই বলে পা বাড়াতে গেলে স্মৃতি থামায়। হ্যাভ সাম পেশেন্স ভাই, স্মৃতি বলল। হুম, ইমরেত ক্ষীণ স্বরে বলল। স্মৃতি মেহবুবের টিফিন পাঠিয়ে ফোন থেকে মেসেজ করল মেহবুবকে। যা দিয়েছি তা যেন ব্যাক না আসে। ব্যাক আসলে ঠোঁটের ছাল তুলে নিব আমি।
স্মৃতি ইমরেতকেও খাইয়ে দিল। স্মৃতি বুঝছে ইমরেত কালকের বিহেভিয়ারের জন্য ভয় আছে। নিধি না কিছু করে বসে কেমন ক্লান্ত লাগছে তাকে। আল্লাহর কাছে সব ঠিক করে দেয়ার জন্য বলছে বারবার স্মৃতি। অফিসে মেহবুব কাজ সেরে ফোন চেক করলে দেখে তার বউ মেসেজ দিয়ে পাঠিয়েছে। মেসেজ দেখে বাঁকা হাসি দিল সে। মেসেজ পড়তে পড়তে ড্রাইভার এসে দরজা নক করে খাবার দিয়ে গেল। এখন তো এইসব খাবো, রাতে তোমাকে না পেলে তোমারও ঠোঁটের ছাল তুলে নিব আমি। মেহবুব চৌধুরী। মেহবুব বাঁকা হেসে বলল। নিধি সন্ধ্যায় বাড়িতে আসে, কিন্তু কারো সাথে দেখা করেনি। যেখানে ইমরেত থাকে সেখানে যায় না। খাবার ও নিজের ঘরে খায়। দরজা সবসময় বন্ধ করে রাখে। নিধি প্রতিদিন খুব সকালে যায় আর সন্ধ্যায় আসে। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। 7 দিন পর এইভাবে নিধির বিহেভিয়ার 7টা দিন ধরে চালাচ্ছে। ইমরেতের বাড়িতে থেকেও ইমরেতের সাথে দূরত্ব বজায় রেখে চলছে। ইমরেতের এদিকে দমবন্ধ হয়ে আসছে। নিধির উপর এত বেশি রাগ জন্মেছে এই কদিনে বলার কথা না। হসপিটালের কোন সার্জারিতে হাত দিতে পারেনি সে, না অফিসের কোন কাজে। ইমরেত আজ নিধি নামক একটা বিহিত করেই ছাড়বে। যা বলেছিলাম সেটার খোঁজ। ইমরেতের শান্ত জবাব ফোনের অপাশের ব্যক্তিকে কল করে। কামিং। ইমরেত ফোন কেটে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। নিধি ভরদুপুরবেলা ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে রিকশার জন্য। মাত্র একটা বাচ্চার টিউশনি শেষ করল সে। এখনো অনেকে বাচ্চা বাকি আছে। হ্যাঁ, সে টিউশনি আরম্ভ করছে। সিদ্ধান্ত নিয়ে ইমরেতের বাসা ছেড়ে দেয়ার। 1 পা 2 পা করে আগাচ্ছে, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে নিধির। তার সামনে একটা গাড়ি থামল। গাড়ি থেমে সেখান থেকে একটা পুরুষ নেমে এসে নিধির গালের উপর সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। এমনই ক্লান্ত শরীর আর এমন থাপ্পড় খেয়ে নিধি আর টাল সামলাতে পারল না, নিচে বসে গেল। ঝাপসা চোখে দেখে শুধু একটা কথা বলল, যমরাজ আপনি আমাকে আবার মারলেন। নিধি কথাটা বলেই জ্ঞান হারিয়ে ফেলল। মেঝেতে তার মাথাটা পড়ার আগেই ইমরেত নিধির মাথাটা তার বুকের সাথে চেপে ধরল। আশেপাশের মানুষ তাকাচ্ছে তাদের দিকে। ইমরেত সবার দিকে কেমন রক্তচক্ষু নিয়ে তাকালো। শো এন্ড নাও গো অল অফ ইউ। আমার বউ বেশি তোত্তারামি করেছিল তাই মেরেছি, দেখা শেষ। জাস্ট লিভ। ইমরেতের চিল্লানি শুনে যে 5-6 জন মানুষ ছিল কেটে পড়ল। তোমার অবস্থা যে কি করি আমি এখন থেকে টের পাবা। 7টা দিনের তীব্র জ্বালা তোমার উপরে আমি ঝাল তুলব। ইমরেত নিধির মুখের দিকে তাকিয়ে বলে উঠল। নিধিকে কোলে নিয়ে ইমরেত গাড়িতে বসে ড্রাইভ করতে লাগল। চলবে।